ডিয়ার স্টুডেন্ট, আজকে যারা রাষ্ট্রবিজ্ঞান ডিএসসিসি 3 পেপার পরীক্ষা দিয়ে এসছো, তাদের অনেকের কাছে মনে হয়েছে কোশ্চেনটা একটু খটোমটো। তবে আমি বলে রাখি, কোশ্চেন খুবই সহজ এসছে এবং সুন্দরভাবে এসছে। যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই কোশ্চেনটা কঠিন বলে মনে হবে না। এবারে আমার সাজেশান নিয়ে কথা বলি। আমার সাজেশানে যে কোশ্চেনগুলো বলেছিলাম, যে কোশ্চেনগুলো একদম ডিরেক্ট এসছে, সেগুলো কি কি? আমি মডিউল 1 থেকে যে 4টে কোশ্চেন বলেছিলাম, তার মধ্যে একটা কোশ্চেন একদম ডিরেক্ট এসছে, সেটা হচ্ছে ব্যবস্থাপক তত্ত্ব, 10 নম্বরে এসছে। এবারে আরেকটা কোশ্চেন মডিউল 2 থেকে যে 4টে কোশ্চেন বলেছিলাম, কি কি বলেছিলাম না, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, গ্রামসির হেজিমনি, বিপ্লব সম্পর্কে মাও জেদুংয়ের মতামত, বিপ্লব সম্পর্কে লেনিনের মতামত, এই 4টে বলেছিলাম। 4টে কোশ্চেনই এখানে এসেছে। দেখো, 20 নম্বরে এসছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। আবার 20 নম্বর আরেকটা কোশ্চেন এসছে গ্রামসির হেজিমনি। যদিও আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম গ্রামসির হেজিমনি 5 নম্বর অথবা 10 নম্বরে আসবে। আমি যেভাবে লিখিয়েছিলাম সেম একই কোশ্চেন এসেছে। তবে কোশ্চেনটা 20 নম্বর করে দেওয়ার অনেকের কাছে একটু বিভ্রান্তিকর হয়েছে, যদিও আমি এখান থেকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ কমন দিয়ে দিয়েছি 20 নম্বরে। এবারে লেনিন এবং মাওয়ের বিপ্লব তত্ত্ব, দুটোকে আমি আলাদা কোশ্চেন করেছিলাম, কিন্তু এখানে তুলনামূলকভাবে এসেছে। কোনো সমস্যা নেই, যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে সে ভালোভাবে নামিয়ে আসতে পারবে। অর্থাৎ ডিরেক্ট কোশ্চেন যদি দেখতে গেলে আমার 40 নাম্বার ডিরেক্ট কোশ্চেন এসছে, বাকি থাকছে 35 নাম্বার। 35 নাম্বার কীভাবে এসছে দেখে নাও। মডিউল 1-এর 1-এর ক, মানে 2-এর ক, যেটা কোশ্চেনটা এসছে, রাজনীতি চর্চার অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় বক্তব্য কী? অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব ব্যাখ্যা করো। এই ধারার সীমাবদ্ধগুলি নির্দেশ করো। এখানে কিচ্ছু না, রাষ্ট্রবিজ্ঞানের মূলত আলোচনার ক্ষেত্রে দুটো ধারা আছে। একটা ট্র্যাডিশনাল বা নীতিমানবাচক বা আদর্শবাদ, যেটা হচ্ছে মূল্যবোধ কেন্দ্রিক আলোচনা, আর একটা হচ্ছে বিজ্ঞান গবেষণা ভিত্তিক আলোচনা। এই বিজ্ঞান গবেষণা ভিত্তিক যে আলোচনাটা আছে সেটা আমাদের কি না, অভিজ্ঞতাবাদ। এই অভিজ্ঞতাবাদ এবং আচরণবাদের মধ্যে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য কি আছে? অভিজ্ঞতাবাদ রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হলেও এটি কিন্তু দর্শনের বিষয়, আর আচরণবাদ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়। এই আচরণবাদের আলোচনার ক্ষেত্রে যারা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কে? ডেভিড স্টোন এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ড। এই দুজনের কি আছে? তত্ত্ব আছে, সিস্টেম থিওরি আছে, একটা আছে অর্থাৎ ব্যবস্থাপক তত্ত্ব আছে, আর একটা আছে কাঠামো কার্যবাদ। তাহলে দেখে নাও এখান থেকে কোশ্চেন কি বলেছে। অভিজ্ঞতাবাদ দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় বক্তব্য কি, যেখানে মূল্যবোধ থাকবে না। আবার অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গির ধারা হিসাবে আচরণবাদী দৃষ্টিভঙ্গির কারা এগিয়ে নিয়ে গেছে 1950-এর দশকের পর থেকে? স্টোন, অ্যালমন্ড। এর সীমাবদ্ধতা আমি বলেছিলাম যে অভিজ্ঞতাবাদ কি না, চোখে যেটা দেখা যায় ইন্দ্রিয়গ্রাহ্য, কিন্তু আমাদের অভিজ্ঞতাবাদ কি না, অভিজ্ঞতা হচ্ছে পূর্বের অভিজ্ঞতা থেকে এবং ইন্দ্রিয়গ্রাহ্য, সেটাই হবে। কিন্তু আচরণবাদ কি? আচরণবাদ মূলত ব্যক্তির আচরণ নিয়ে আলোচনা করেছে। এই আচরণবাদে আবার পুনরায় ডেভিড স্টোন কি করেছে? বাদ দিয়েছে। কারণ কি? পরবর্তীকালে উত্তর আচরণবাদ হিসেবে একটা কনসেপ্ট আনছে ডেভিড স্টোন। যেখানে বলেছিলাম যে
মূল্যবোধ, পুরানো কনসেপ্ট, বর্তমান কনসেপ্ট, গবেষণা। কিন্তু উত্তর আলোচনার মধ্যে কী করছে, গবেষণা ভিত্তিক আলোচনা পাশাপাশি আবার মূল্যবোধকে যোগ করছে। এটাও ডেভিড স্টোন কনসেপ্ট। তাহলে বুঝে নাও, এখান থেকে কিন্তু কোশ্চেনটা ডেভিড স্টোন এবং স্ট্রাকচারাল ফাংশনালিজম বা অ্যালমন্ডের কনসেপ্ট ক্লিয়ার থাকলে, তার সূত্রগুলো লিখে আসতে পারলে আমাদের 20 নম্বর অ্যাটেন্ড করা যেত। এবারে এই কনসেপ্টটা মূলত আমার স্টুডেন্টদের বলেছিলাম, ওরা ফলস খেয়ে যায়নি, কারণ ওদের কনসেপ্ট ক্লিয়ার ছিল। কিন্তু যারা আজকে আমার ইউটিউবে যারা আমাকে ফলো করছো বা যারা স্যারকে বিশ্বাস করছিলে, মনে হচ্ছিল যে কোশ্চেন হয়তো ঘুরিয়ে এসছে, কোশ্চেন ঘুরিয়ে এসছে কিন্তু কোশ্চেন 100% কমন এসছে। এবারে আসি 2-এর খ। 2-এর খতে কী এসেছিল, নারীবাদী দৃষ্টিভঙ্গি। আমি নারীবাদী দৃষ্টিভঙ্গিটা কেন বড় কোশ্চেন দিইনি, কেন গতবারে পড়ে গেছি নারীবাদী দৃষ্টিভঙ্গিটা। এখান থেকে আমি 5 নম্বর কোশ্চেন হিসেবে দিয়েছিলাম র্যাডিক্যাল নারীবাদ। এবার র্যাডিক্যাল নারীবাদ করতে গিয়ে আমি বলেছিলাম নারীবাদ দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় বিষয় কী, মানে এখানে 5-5-10 নম্বর কমন দিয়ে দিয়েছি। এই যে 4টে ওয়েভ আছে বা তরঙ্গ আছে, এটা আমি আলোচনা করিনি, কারণ এটা পড়ে গেছে বলে এতটা গুরুত্ব দিইনি। সব যদি গুরুত্ব দেব তাহলে হিউজ কোশ্চেন হয়ে যাবে। আমি সূক্ষ্ম ছোট পরিসরের মধ্যে আলোচনা করে দেখে দিয়েছি যে আমি 8টা কোশ্চেন দিয়েছিলাম, 8টা কোশ্চেনই কমন এসছে। 8টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেনই কমন এসছে, শুধু ধরে নেওয়ার বিষয়। এর জন্য দরকার, অনেকেই মনে হয় যে নোট ভিত্তিক পড়ে নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, না, স্যারের কাছে কন্টিনিউ ক্লাস করতে হয়। আমি সপ্তাহে 3 দিন ক্লাস করাই এবং পার ক্লাস 2 আওয়ার্সের উপরে, যে কারণে আমার স্টুডেন্টগুলো সহজে এক্সামে ভালো নাম্বার পেয়ে আসে। এবারে আসি 5 নম্বরের কোশ্চেন। স্যার 5 নম্বর কোশ্চেন আপনি বলেছিলেন যেগুলো সেগুলো তো আসেই, কেন আসেনি? আমি বলেছিলাম বৈজ্ঞানিক সমাজবাদের জনক কে? কার্ল মার্কস। সমাজবাদ বা সমাজতান্ত্রিক মতাদর্শ কি বলেছে? শ্রেণী নিয়ে কথা বলেছে। এই শ্রেণীর বাস্তব রূপ দিয়েছে বা বৈজ্ঞানিক আলোচনা করেছে কি? কার্ল মার্কস। এই কার্ল মার্কসের শ্রেণীর গুরুত্ব, এখানে যে শ্রেণীকে তিনি যে 5টা ভাগে ভাগ করেছেন ওটাই লিখলে হতো। 5 নম্বর গেল। আরেকটা কোশ্চেন আমি দিয়েছিলাম উদারনীতিবাদের লাস্ট পর্যায়ে, নয়া উদারনীতিবাদ, এটাও আলোচনা করেছিলাম, তবে সমাজ কল্যাণবাদটা আসেনি। আরেকটা কোশ্চেন বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞান ধারা, একটা হচ্ছে নীতিমান বা ট্র্যাডিশনালের মধ্যে আছে নীতিমান এবং বৈজ্ঞানিক। এবার নীতিমান বলতে কি বোঝায়? বলেছিলাম মূল্যবোধ কেন্দ্রিক আলোচনা, আদর্শ দৃষ্টিভঙ্গি, এটা 5 নম্বরে এসছে। এগুলো আমার স্টুডেন্টদের আমি খুবই গুরুত্ব সহকারে বুঝিয়েছিলাম। নোটস দিয়েছিলাম হয়তো 8টা, কিন্তু আমি ওদের বুঝিয়েছি, প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কোশ্চেন 100% কমন, শুধু কনসেপ্টের অভাবে অনেকে কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারেনি। এটাও বলে দিচ্ছি সবসময় থটস এবং থিওরি কোশ্চেন কনসেপচুয়াল আসে। তোমাকে যেমন আজকের 75 নম্বরের মধ্যে 40 থেকে 45 নম্বর হচ্ছে ডিরেক্ট কোশ্চেন এসছে, মুখ থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো এসছে, বাকি 30 নম্বর কনসেপ্ট। তুমি অনার্সে পড়ছো, কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, নাম্বার হাই হবে, এটা তো ভাবাই যায় না। 1 2 নম্বর কি, অনার্সে পড়ছো, নোট ভিত্তিক পড়াশোনা করবে, সম্ভব নয়। আরেকটা জিনিস, অনার্সে পড়ছো, সবথেকে বড় তো নোটসের পাশাপাশি বই পড়তে হবে এবং সঠিক গাইডেন্স। কারো যদি ইচ্ছে থাকে যে স্যারের সঙ্গে গাইড নিয়ে পড়াশোনা করব, আমার এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই গাইড করে দেব। আমি অনলাইন অফলাইন দুটো ব্যাচে পড়াচ্ছি, আমার কাছে অনেক স্টুডেন্টই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এরপরে বলি ডিএসসিসি 4, ডিএসসিসি 3 যেমন কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে,
ডিএসসিসি 4-এর কোশ্চেন ফ্ল্যাট আসবে। সেখানে আমি যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো সবাই পাখি পড়ার মতো পড়ে যাও, ওখান থেকে আর কোশ্চেন ঘোরানোর জায়গা থাকবে না, ওখানে ডিরেক্ট কোশ্চেন আসবে। যাই হোক, কারোর যদি আমার হেল্প বা গাইডেন্স লাগে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি আমার দিক দিয়ে সর্বতোভাবে সাহায্য করব। ধন্যবাদ, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। একটি পরীক্ষা যদি কারো খারাপ হয়ে থাকে মন খারাপ করার দরকার নেই, পরের পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। তার জন্য আজকের অথবা কালকে আমি লাস্ট মিনিট একটা সাজেশান দিয়ে দেবো, ফলো করো। এবং কারো যদি হেল্প লাগে আমার সাথে কলও করতে পারো, হেল্প করব। ধন্যবাদ, ভালো থেকো।